কেন ঘোড়ায় করে যাচ্ছি? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, হেলিকপ্টারে যাওয়া আর ঘরে বসে মোবাইল স্ক্রিনে অমরনাথ দর্শন করা দুটোই এক জিনিস। বম বম বলে হরে হরে মহাদেব। দেখুন দেখুন, দেখেছেন 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 দেখেছেন, দেখুন দেখুন কিরকম ধার দিয়ে যাচ্ছে, দেখুন। এটাই একটু ভয়ের ব্যাপার। এই যা দেখুন, ডান দিকেও কোনো রেলিং দেওয়া নেই, দেখেছেন? দেখুন দেখুন ডান দিকে যাচ্ছে, দেখুন কিরকম। এটাই চাপের ব্যাপার। হে ভগবান রক্ষা করো, হরে হরে মহাদেব, রক্ষে করো রক্ষে করো, এই যাত্রা পার করে দাও। দু হাত খুলতেই পারছে না, ছাড়তেই পারছে না। আর আমার এক হাতে ক্যামেরা, পাওয়ার ব্যাংক, আর এক হাতে মোবাইল। আজ একদম মুক্ত। কি দাদা, কি এত ভাবছো? সব কিছু তো গোছানো হয়ে গেল, চলো বেরোবে না? ভাবছি অনেক কিছু। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সেই শুভক্ষণ যেদিন আমরা এই ডুয়েট রওনা দেব অমরনাথ যাত্রার পথে। অনেকেই বলে যে পূর্ণ অর্জন করতে আসা কেদারনাথ, বদ্রীনাথ কিংবা অমরনাথ। আমি এটা মনে করি না, জানেন তো। মানে পূর্ণ অর্জন করতে যে আমাকে আসতে হবে এরকমটা নয়। আমি জ্ঞানবশত এমন কোনো পাপ করিনি বা এখনও পাপ করছি না যে আমাকে পূর্ণ অর্জন করাটা দরকার হয়ে পড়েছে। মানে এরকম ব্যাপার, প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির কাছে এসেছি। অমরনাথ দর্শন করতে এসেছি, বাবার ডাকে বাবার কাছে এসেছি। তার সঙ্গে পুণ্যের কোনো সম্পর্ক নেই। তো এই অমরনাথ যাত্রা নিয়ে সত্যি আমার একটা স্বপ্ন ছিল যে মানে একটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় যাত্রা অমরনাথ যাত্রা। যাই হোক, আজ সেটা হতে চলেছে। এটাই একটা আনন্দের বিষয় আমাদের কাছে। এরপর হয়তো আপনারা কোনোদিন আসবেন আমার দেখানো পথ দিয়ে। তো চলুন, না দেরি করবো না, শুরু করা যাক আমাদের অমরনাথ। বিনা লাইনের রাজার মতো পার করছি সিকিউরিটি চেকিং। বাকিরা যাত্রাপথে বোধহয় হাফ রাস্তায়। চেকিং বলতে এখানে আপনি সহ আপনার ব্যাগপত্র সাথে RFID কার্ডের 6 ডিজিট যে কোড সংখ্যা সেটা স্ক্যানের মাধ্যমে দেখে নেওয়া আপনি সেই ব্যক্তি কিনা এবং অমরনাথ যাত্রার জন্য আপনার জমা দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক কিনা। চেকিং করে
ওপরে উঠে আসতেই ঘোড়া চালকরা এসে জমায়েত হলেন ঘোড়ায় করে ওপরে উঠে যাওয়ার জন্য। তবে বলে রাখি, এখানে চিন্তার কোনো আলাদা করে কারণ নেই, দরদামেরও কোনো ব্যাপার নেই। একেবারেই ফিক্সড গভর্নমেন্ট রেটে পার্চি কেটে ঘোড়া ঠিক করে অমরনাথের পথে যাত্রা শুরু করুন। তবে আমাদের যেটা অসুবিধা হলো, এখানে অনলাইন ট্রানজ্যাকশনের কোনো রকম ব্যবস্থা নেই, পুরোটাই ক্যাশ। তাও সেভাবে প্রবলেম কোনো কিছু হয়নি, কারণ সামনেই ছিল এটিএম কার্ড। দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো কোনো সিকিউরিটি কার্ড। যাই হোক, তীর্থযাত্রীদের জন্য রয়েছে গাড়ির ভেতরেই এক দুর্দান্ত এটিএম পরিষেবা। তাই আর কোনো ভুল নয়, প্রয়োজন মতো ক্যাশ সঙ্গে নিয়ে নিন এখান থেকেই। এরপর ভালোভাবে সতর্কভাবে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখুন, প্রথমেই যে ঘোড়া ঠিক করবেন ঘোড়া চালকের থেকে ওদের আই কার্ড নিয়ে পার্চি কাটুন, এবং যতক্ষণ না আপনি আপনার গন্তব্যে পৌঁছচ্ছেন কোনো রকম কোনো কারণে ভুলবশত পার্চি এবং আই কার্ড ঘোড়া চালকদের হাতে দেবেন না। পার্চি একবার দিয়ে দিলেই আপনার সঙ্গে ঘোড়া চালকের যে সম্পর্ক গল্প ওখানেই শেষ। তাই এই ব্যাপারটা নিয়ে এদিক থেকে অত্যন্ত সতর্ক থাকুন। আমাদের 7:38 যাত্রা শুরু হলো বাবা অমরনাথের পথে। আগেই বলেছি অমরনাথ এখান থেকে 32 কিলোমিটার, আমরা যাব ওই 14-15 কিলোমিটার মতন শেষনাগ পর্যন্ত। আমরা আজকে শেষনাগে নাইট স্টে করবো। মোটামুটি ঠিকঠাক যদি ঘোড়া চলে, আমরা যদি কোথাও না দাঁড়াই, 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাবো শেষনাগ। এই অমরনাথ যাত্রার পথকে ভগবান যেন সব কিছু ঠেলে দিয়েছে। এত সৌন্দর্য, যত পথ এগোবে, আমরা যত এগোবো, আপনাদের কাছে সেই ধারণাটাও পরিষ্কার হয়ে উঠবে। প্রথম কাউন্টারে ভিড় থাকলে একটু এগিয়ে আসলেই পাবেন এই দ্বিতীয় কাউন্টার। এখান থেকেও পার্চি কেটে ঘোড়ায় করে আপনারা ওপরে উঠে আসতে পারবেন। আমাদের আজকে যে গাড়ির অভিজ্ঞতাটা হলো, আপনাদের যেটা জানালাম চন্দনারি আসা পর্যন্ত, মানে ভুলেও কিন্তু কেদারনাথ যাত্রার সাথে অমরনাথ যাত্রাকে গুলিয়ে ফেলবেন না। কারণ কেদারনাথ যাত্রায় তীর্থযাত্রীর কোনো সীমাবদ্ধ নেই, অমরনাথ যাত্রায় কিন্তু যথেষ্ট সীমাবদ্ধ রয়েছে তীর্থযাত্রীদের ওপরে যাওয়া নিয়ে। তাই আমাদের কিন্তু একাই আসতে হয়েছিল। এরপর আসি অমরনাথ যাত্রা শুরু করবেন কিভাবে। এই রুটে মানে চন্দনবাড়ি থেকে বাবা অমরনাথ গুফা পর্যন্ত 32 কিলোমিটার রাস্তা একেবারে সম্পূর্ণ পায়ে হেঁটে ওপরে ওঠা আমার মতে অত্যন্ত কঠিন। রাস্তা সব জায়গা সমানও নয়। দ্বিতীয় অপশন রয়েছে আপনাদের জন্য পিঠু অথবা পালকি। তবে এই দুটো সাহায্যে এই যাত্রাপথে চট করে কেউ নিতে চায় না। পিঠু বেশিরভাগ সময় মাল অথবা আপনার সাথে থাকা কোনো লাগেজ বয়ে নিয়ে যাওয়ার জন্য, আর পালকির রেট যা হাই তাই ওই নিয়ে ভাবাটা একটু অস্বাভাবিক। তৃতীয় অপশন হেলিকপ্টার, যার সময় মতো টিকিট পাওয়াটা হওয়ার একটু অসুবিধে। অমরনাথ যাত্রা পথে বেশিরভাগ তীর্থযাত্রী যেটা বেছে নেন সেটা হলো চতুর্থ অপশন আমাদের মতোই ঘোড়া। অমরনাথ যাত্রায় ঘোড়ায় করে কোথা থেকে কোথায় যাবেন, গভর্নমেন্ট রেট এক্সাক্ট কত, এছাড়া পিট্টু পালকির রেটই বা কত, সবটাই আমি পর্বের শেষে আপনাদের জানাবো। আমরা মাত্র ঘোড়ায় করে এলাম 1.5 কিলোমিটার রাস্তা, আর এই 1.5 কিলোমিটার ঝলক দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা হেঁটে যাত্রা করবেন পিঠে সব থেকে মানে ছোট্ট যে ব্যাগ হয় না, একদম ছোট ব্যাগ, সেই ছোট ব্যাগ রাখবেন, তাতে একটা জামা একটা প্যান্ট ব্যাস। মানে এই রাস্তায় এমনি খাড়াই, তার মধ্যে এবড়ো খেবড়ো যা অবস্থা রাস্তার কোনো ঠিক নাই। কারণ আমরা ঘোড়া যাচ্ছি আমাদের
ব্যাগ ক্যারি করতে হচ্ছে না। যারা ঘোড়া চালক রয়েছে ওনারাই ব্যাগটা আমাদের নিয়ে নিয়েছেন। এখানে নিয়ম যেটা জানলাম সেটা হচ্ছে ঘোড়ার উপরে যদি ব্যাগ নিয়ে বসি তাহলে ঘোড়ার আর কি উঠতে নামতে অসুবিধা হবে, মানে লোড পড়ে যাবে অনেকটা। ওরা যেটা বলছে ঠিকই বলেছে, কেদারনাথের তোরা ফাঁকিবাজ, এই হচ্ছে ব্যাপার। এরা সঠিক কাজ মানে সঠিক জিনিসটাই বলেছে। অনেকেই বলতে পারেন যে ঘোড়ায় করে যাচ্ছেন যখন, তখন তো হেলিকপ্টারে করে চলে গেলেই হতো, কারণ ঘোড়ায় করে আমি পঞ্চতারিণী অবধি পৌঁছতে আমার হয়তো 2900 থেকে 3000 টাকা লাগবে, হেলিকপ্টার হয়তো 2800 টাকায় হয়ে যাবে, যেটা হেলিকপ্টারের রেট। সময়ও কম লাগবে এবং টাকাও হয়তো কিছুটা হলেও সেভ হবে। তো কেন ঘোড়ায় করে যাচ্ছি? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, হেলিকপ্টারে যাওয়া আর ঘরে বসে মোবাইল স্ক্রিনে অমরনাথ দর্শন করা দুটোই এক জিনিস। দেখুন, আপনি যদি ঘোড়ায় করে বা ট্রেক করে হেঁটে ওপরে না যান বা ঘোড়ায় করে না যান, খোলাখুলিভাবে না ওপরে ওঠেন, তাহলে যে এই প্রকৃতির এত অপার মহিমা, এত অপরূপ সৌন্দর্য, এটা কি দেখতে পাবেন? এটাকে কি নিয়ে সাথে চলতে পারবেন? এখন যে রাস্তাটার সামনে দেখছেন এটাই পিছু টপ যাওয়ার রাস্তা। এই রুটে, এই যাত্রাপথে এই রাস্তাটুকু অত্যন্ত কঠিন, প্রচণ্ড চড়াই উতরাই এবড়ো খেবড়ো রাস্তা। চন্দনবাড়ি থেকে পিছুটপের দূরত্ব 3 কিলোমিটার, আর এইটুকু রাস্তা পার করতেই তীর্থযাত্রীদের হাল নাজেহাল হয়ে পড়ে। अरे 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 সব থেকে ভয়টা কোথায় লাগছে জানেন তো? মানে একে তো চড়াই রাস্তা, প্রচণ্ড চড়াই, রাস্তার কোনো ঠিক নেই, দুপাশে পাথর পড়ে রয়েছে, আর এখানে কিন্তু কেদারনাথের মতন রেলিং দেওয়া নেই ধারে, মানে কোনো সব জায়গায় না, কিছু কিছু জায়গায় দেওয়া আছে, কিছু কিছু জায়গায় কিন্তু দেওয়া নেই। ভয়টা সেখানেই, মানে যখন ঘোড়া যাচ্ছে একদম পুরো খাদের ধারে চলে যাচ্ছে। তো ওরা বলছে কিছু হবে না, সেরকম অসুবিধা নেই, টেনশন নেওয়ার দরকার নেই, বাট তাও তো ভয় লাগে একটু। ওরা অভ্যস্ত, আমরা তো অভ্যস্ত নই। হ্যালো হ্যালো बम बम बोले हरे हरे महादेव। এই দেখুন এই দেখুন এই দেখুন, দেখেছেন 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 দেখেছেন, দেখুন দেখুন কিরকম ধার দিয়ে যাচ্ছে, দেখুন। এটাই এটাই একটু ভয়ের ব্যাপার। এই যা, এই দেখুন ডান দিকেও কোনো রেলিং দেওয়া নেই, দেখেছেন? দেখুন এই দেখুন ডান দিকে যাচ্ছে, দেখুন কিরকম। এটাই চাপের ব্যাপার। হে ভগবান রক্ষা করো, হরে হরে মহাদেব, রক্ষে করো রক্ষে করো, এই যাত্রা পার করে দাও। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। মহাদেবের নাম নিয়ে চলো একদম, বাবা মহাদেব ঠিক পার করে দেবে। আমরা ভেবেছিলাম বোধহয় আমরাই লাস্ট, এখনো লোক উঠছে নিচ থেকে। আমাদের মোট যাত্রাপথে 3 কিলোমিটার রাস্তা পার করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম পিছুটপ। জয় ভোলেনাথ।
हर हर महादेव। हर हर महादेव। बर्फानी बाबा की जय। बर्फानी बाबा की जय। बर्फानी बाबा की जय। जय। बर्फानी बाबा की जय। जय। बर्फानी बाबा की মাঝে মাঝে বাবার নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি বাবা অমরনাথ গুফার পথে। সাধারণত যে সমস্ত তীর্থযাত্রীরা পেহেলগাম থেকে যাত্রা শুরু করেন বাবা অমরনাথের পথে, উপরে উঠে বাবা অমরনাথ দর্শন, তারপর আবার নিচে নেমে আসা, সব নিয়ে ভালোভাবে সময় লেগে যেতে পারে 2 রাত 3 দিন। আর যারা বালটাল থেকে যাত্রা শুরু করবেন তাদের জন্য 1 রাত স্টে করলেই যথেষ্ট। কারণ দেখুন, আপনি যখন পেহেলগাম চন্দনওয়াড়ি হয়ে যাত্রা শুরু করবেন বাবা অমরনাথের পথে মোট 32 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করে সম্পূর্ণ করা মাত্র একদিনে অত্যন্ত কঠিন এবং ধকল ও যথেষ্ট পরিশ্রমেরও ব্যাপার। তাই মাঝখানে কোনো না কোনো জায়গায় আপনাকে 1 রাত থাকতেই হবে। যদি আপনাদের হাতে সময় থাকে, আমি বলবো অত্যন্ত সহজ এবং সফলভাবে এই যাত্রা সম্পূর্ণ করতে চান, তাহলে 2 রাত থাকাটাই আপনাদের জন্য শ্রেয়। চন্দনওয়াড়ি থেকে পিসুটপ জুজিবাল লাগাকটি হয়ে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে যাত্রীরা প্রথম রাত্রিযাপন যেখানে করে সেটা হলো শেষনাগে। সেখানে প্রথম রাত। তারপরের দিন পঞ্চতারিণী হয়ে প্রায় দীর্ঘ 20 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে বাবা অমরনাথ দর্শন সেরে আবার পঞ্চতারিণী ফিরে এসে দ্বিতীয় রাত। এর পরের দিন পঞ্চতারিণী হয়ে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে নেমে চলে আসুন, অথবা ঘোড়ায় করে 16 কিলোমিটার রাস্তা নেমে বালটাল চলে আসুন। এই রুটে তীর্থযাত্রীদের রাত্রিযাপনের প্রধান জায়গা বলতে শেষনাগ এবং পঞ্চতারিণী। আর যদি মাত্র 1 রাত্রি থেকেই বাবা অমরনাথ দর্শন করতে চান, তাহলে প্রথম দিনে আপনাকে কমপ্লিট করতে হবে মোট 26 কিলোমিটার রাস্তা পঞ্চতারিণী পর্যন্ত। তারপর সেখানে রাত্রিবাস করে পরের দিন আরও 6 কিলোমিটার রাস্তা পার করে বাবা অমরনাথ দর্শন করে নেমে চলে আসুন বালটাল হয়ে 16 কিলোমিটার রাস্তা। যথেষ্ট গরম করছে, আস্তে আস্তে রোদ উঠছে, ওপরে জ্যাকেটটা খুলতে হবে। আর একটু পরেই আমরা দাঁড়াবো, জ্যাকেট না খুললে আর পারা যাবে না। এবার বলুন তো, হেলিকপ্টারে এলে এখনো অবধি যা যা দেখলেন, এত সুন্দর জিনিস, প্রকৃতির এত সৌন্দর্য কি দেখতে পেতেন? আপনার যাত্রা তো মিনিট 15তেই শেষ হয়ে যেত। চলুন, এখন সবে ট্রেলার, এরপর গোটা ছবি এখনো বাকি। জীবনের অনেক কিছু, অনেক সময়ে, অনেক দিক পার করে এসেছি যা এই মুহূর্তের কাছে কোনো কিছুই নয়। প্রাকৃতিক এই মাধুর্যের যে রূপ ফুটে উঠেছে চারপাশে, এরপর নিজেকে কন্ট্রোল করে এভাবে ধরে রাখাটা সত্যি আমার কাছে বড়ই কঠিন ব্যাপার। মনে হচ্ছিল পৃথিবীর কোনো শেষ প্রান্তে এ যেন আরও একটা নতুন পৃথিবী। এই পাহাড়ে তোমার কাছে যতবার এসেছি একটা কথাই রেখে গেছি, একটা কথাই দিয়ে গেছি,
জীবনের শেষ মুহূর্ত, শেষ সময়টা যেন তোমার কোলে মাথা রেখেই হয়। আজকে পুরো উল্টো হয়ে গেছে। কেদারনাথ ঘুরে আসার পর অমরনাথে আমার সেরকম কিছুই মনে হচ্ছে না, বাট সনাতনদার প্রচণ্ড ভয় লাগছে। দু হাত খুলতেই পারছে না, ছাড়তেই পারছে না। আর আমার এক হাতে ক্যামেরা, পাওয়ার ব্যাংক, আর এক হাতে মোবাইল। আজ একদম মুক্ত। ওম নমঃ শিবায়। ও একটু আরাম পাওয়া গেল, একটু শান্তি পাওয়া গেল। মানে এই যে যারা ভাবেন না যে হেঁটে গেলে, ট্রেক করে গেলেই খালি কষ্ট, ঘোড়ায় চড়ে আসলে কোনো কষ্ট নেই, ব্যাপারটা পুরোটাই ভুল। হ্যাঁ, হেঁটে চলে গেলে অবশ্যই তো কষ্ট রয়েছে, সবচেয়ে বেশি কষ্ট। বাট ঘোড়ায় যারা আসে না, কষ্ট কম কিছু না। মানে এক না করে বসে থাকতে হয়, পেছনে তো ব্যথা হয়ে যায়, পা ধরে যায়, পা কোনো রকমভাবে নাড়ানো যায় না, একরকমভাবে থাকে। ঘোড়া চালকদের আমরা সবসময় বলতে পারি না এখানে দাঁড়ান দাদা, ওখানে দাঁড়ান, সেটা সম্ভব নয়। খুব না অসুবিধা হলে বলা খুব মুশকিল। যারা হেঁটে যাচ্ছেন নিজেদের ইচ্ছা মতো যখন যেখানে যতক্ষণ ইচ্ছা দাঁড়াতে পারছেন, আমাদের ক্ষেত্রে সেটা পসিবল হচ্ছে না। এটা সমস্যার ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমাদের এখানে 15 মিনিট বিরতি, প্রথম বিরতি। এরপরে আমরা শেষনাগ পৌঁছে যাবো। এখন আমরা এই মুহূর্তে রয়েছি যোজিবালের কাছে, ভান্ডারায়, লাস্ট ভান্ডারা এটাই। পড়ে যাচ্ছি, পা কাজ করছে না, আর একটু হাঁটাহাঁটি করতে হবে। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলায় 1 কাপ চা ছাড়া কিচ্ছু খাওয়ায়নি, বিস্কুটটুকু নয়। সাধারণত ব্যাগটা নিয়েছো? ব্যাগটা ঠিক আছে। আর জলও চেষ্টা পেয়েছে প্রচুর, সেই যে ঘোড়ায় চেপেছি, জলও খাওয়ায়নি, তাই না সাধারণত? আর এই সমগ্র অমরনাথ যাত্রাপথে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার জন্য কোনো রকম পয়সা লাগবে না, কারণ 101 ভান্ডার রয়েছে, খাওয়া দাওয়া, হোটেল। এখানে আপনারা ইচ্ছা মতো খেতে পারেন, অবশ্যই শরীরকে ঠিক রেখে, কারণ অনেকটা উপরে উঠবেন, আরও উঠবেন। পেটটা এখানে ঠিক রাখা খুব জরুরি। আর থাকার জন্য হয়তো কিছু সামান্য টাকা লাগবে, ক্যাম্প করা রয়েছে। এখানে কেউ থাকে না যোজিবালে, শেষনাগ থেকে থাকা শুরু হয় তীর্থযাত্রীদের। তো অবশ্যই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। পাশে যোজিবালে ঘড়িতে বাজছে 9:59। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 7:38 যাত্রা সম্পূর্ণ করলাম মাত্র 8.5 থেকে 9 কিলোমিটার রাস্তা। তো এই হচ্ছে ভান্ডারা। চা বিস্কুট থেকে শুরু করে ভাত, ডাল, তরকা, মিক্সড ভেজ, পনির মশলা, সাম্বার, ইডলি, কচুরি, চাট, সবশেষে সিমুই, গোলাপজামুন। এই ভান্ডারায় আমাদের মতো তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থাপনা ছিল ঠিক এরকমটাই। Bengal. Good name? Aniket Pal. Aniket Pal. I'm Dr. Sudhakar. আচ্ছা আচ্ছা Here, medical officer. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া ব্যবস্থার রাজকীয়, তবে ওনাদের বক্তব্য একটাই, অল্প করে নিন, খাবার নষ্ট করবেন না, তাতে বারে বার নিন, কোনো অসুবিধা নেই। শুধু কিন্তু ভান্ডারায় খাওয়া দাওয়াই নয়, এখানে আপনি পেয়ে যাবেন ফ্রি কল সার্ভিস, চাইলে বাড়িতে ফোন করতে পারবেন। আবার
ওষুধপত্র যদি সঙ্গে কিছু না থাকে টুকটাক নিয়ে নিতে পারেন, এখানে সব রকম ওষুধই পাবেন মোটামুটি, যেগুলো লাগে আর কি। আবার ওয়াশরুম মানে টয়লেট করার জন্য কিন্তু বাথরুমও পেয়ে যাবেন, কমন বাথরুম। জামাই আদর করে খাওয়ানোর পর এবার বলল, নে বেটা ঠেলা সামলা। ব্যাপারটা বুঝিয়ে বলি, ঘোড়া চালকদের বক্তব্য এই জজিবাল থেকে নাগাকোটি মোট 1.5 থেকে 2 কিলোমিটার পথ আপনাকে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। ঘোড়া যাবে উপরের অন্য আরেকটা রাস্তা দিয়ে নিরাপত্তার কারণে। কারণ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি বেশ কিছু জায়গা সংকীর্ণ এবং ঘোড়া নিয়ে যাওয়ার মতো নাকি উপযুক্ত নয়। তাই উপায় না থাকায় আবার দুজন মিলে শুরু করলাম পায়ে হাঁটা। তবে এই ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশের জায়গা নেই, কারণ চলার পথেই নিরাপত্তা রক্ষীদের এই কথা সঠিক কিনা জানতে চেয়ে আমরা এই ব্যাপারে নিশ্চিত হয়েছিলাম। ওই দেখুন নিচেই দেখা যাচ্ছে জজিবালের ভান্ডারা। ওইখান থেকে শুরু করে চড়াই উতরাই পথ পার করে সোজা এসে আবারও এই রাস্তা দিয়ে ঘুরে ওপরে উঠে এসে আবার এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা ওপরে উঠে যেতে হবে। এখনো অনেকটা, ওই যে দেখা যাচ্ছে যেখানে নীল রঙের তাঁবু দূরে। ঘোড়া চালক আমাদের দেখতে পেয়ে আরও 2 ধাপ নিচে নেমে এসেছিলেন আমাদের কাছে আমাদের সঙ্গে থাকা ব্যাগপত্র নেওয়ার জন্য। এই আমাদের 1.5 কিলোমিটার রাস্তা কমপ্লিট হলো, সময় লাগলো 20-25 মিনিট, এই আধ ঘন্টা একটু কম উপরে উঠে আসতে। বলবে 1/2 কিলোমিটার, কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা। কোনো সমস্যা নেই আমাদের। সমস্যাটা হচ্ছে যারা একটু বয়স্ক, মানে যারা ভাবছেন হেলিকপ্টার নয়, আমরা ঘোড়ায় করেই যাব, প্রকৃতি দেখতে দেখতে যাব, কোনো রকমভাবে হাঁটবো না বা হাঁটতে পারবো না, হার্টের সমস্যা বা হাঁটুর সমস্যা কোনো কিছু রয়েছে, তাদের জন্য প্রবলেম। কারণ নিচ থেকে আপনাকে কোনো কিছু বলা হবে না, ভান্ডারের কাছে এসে জজিবালে এসে বলা হবে এইটুকু, এই রাস্তা দিয়ে ঘোরা যাবে না, যেহেতু রোড কনজেস্টেড, ঘোড়া অন্য রাস্তা দিয়ে যাবে, মানুষ অন্য রাস্তা দিয়ে যাবে, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। তাদের জন্য সেরকম কিছু প্রবলেম নেই। বয়স্ক যারা, যাদের পিঠে একটু লাগেজ থাকবে, তাদের জন্য অনেকটাই প্রবলেম। জজিবাল থেকে নাগাকোটি রাস্তা বুঝিয়ে দিল যে সুখের পর সাজা কাকে বলে। আমাদের শুরু হলো আবার ঘোড়ায় করে যাত্রা বাবা অমরনাথের পথে। এখান থেকে নাগাকোটি থেকে শেষনাগ ওই মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার। শুরু হলো আমাদের আবারও যাত্রা। তবে যতই এগোচ্ছি রাস্তা হয়ে উঠছে যেন বড্ড চড়াই, বড্ড কঠিন, বড্ড খারাপ। অমরনাথ যাত্রার জন্য কিন্তু এরকমই রোদ ঝলমলে দিন, ঝকঝকে তকতকে দরকার, এরকমই ওয়েদার দরকার। নাহলে একবার ভাবুন তো, এরকম রাস্তা, তার মধ্যে যদি একটু ওয়েদার খারাপ হয়ে যায়, বৃষ্টি হয়, তাহলে তো কোনো কথাই নেই। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আশা করি আগামীকাল পরশু ফেরা অবধি এরকম ওয়েদার থাকবে। ফেরা অবধি কেন, আমরা ফেরা অবধি কেন, সবাই যাতে অমরনাথ দর্শন করতে যারা আসবেন তারা যেন প্রত্যেকে এরকম ওয়েদার পায় এবং এরকম ওয়েদার নিয়েই নিচে ফিরে যেতে পারে। বাপরে বাপ, উঁচু। দেখুন রাস্তার, দেখুন কি অবস্থা, বাপরে বাপ। আতখাপচা পাথর, উঁচু নিচু, চড়াই। দূরে যে জলরাশি, যে সবুজ লেক দেখতে পাচ্ছেন, এর নামই শেষনাগ, যার উচ্চতা প্রায় 11,780 ফুট।
শীতকালে নাকি এই জলই জমে বরফে পরিণত হয়। হ্রদের পাশেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্বত। এই হ্রদ থেকেই পশ্চিম শাখায় বিভক্ত হয়েছে লিডার নদী। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, হ্রদের জলের রং সবুজ হলেও কিন্তু নদীর জল নীল। এই প্রসঙ্গে পৌরাণিক কাহিনী মতে রয়েছে, বিবাহের পর এখানে এসেছিলেন শিব পার্বতী। নদীতে স্নান করতে গিয়ে পার্বতীর চোখের কাজল ধুয়ে নদীর জল নাকি নীল হয়ে যায়। স্থানীয় মানুষের মনে বিশ্বাস, এই হ্রদের জলই নাকি বাস করেন স্বয়ং নাগ দেবতা। কাশ্মীরি ভাষায় নাগ শব্দের অর্থ সরোবর। অমরনাথের পথে এটি শেষ সরোবর, সেই অর্থে এর নাম শেষ নাগ। ঘড়িতে এখন বাজছে 12টা বেজে 1 মিনিট। অবশেষে আমরা এসে পৌঁছলাম শেষনাগ। দেখা যাচ্ছে সামনেই শেষনাগের ক্যাম্প। আমাদের যাত্রা সম্পূর্ণ হলো। চন্দনবাড়ি থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার রাস্তা। ওই যে শেষনাগের ক্যাম্প শুরু হচ্ছে এখান থেকেই। আজ রাতে আমরা এখানেই থাকবো। অমরনাথ যাত্রাপথে তীর্থযাত্রীদের প্রথম রাত্রিবাসের জায়গা হলো এই শেষনাগ। ঘোড়া আপনাকে কয়েকশো মিটার আগেই নামিয়ে দেবে। এরপর বাকি রাস্তাটুকু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে তাঁবু পর্যন্ত। আমরা এখন রয়েছি শেষনাগের টেন্টের ভেতর। হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো এখানে 2 ধরনের টেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে র্যাম খাট, এই যে যেটা আমরা আছি দেখাচ্ছি। এই যে দেখুন 6টা খাট পাতা আছে। একটা, এই যে 2, 3, 4, 5, 6। আমরা সাধারণত এটা থাকবো 2টো নিয়ে 6। তো আমরা দুজনেই এসেছি, এখন আর কেউ আসেনি। আরেক ধরনের টেন্ট এখানে হয়, মেঝেতে বিছানা করা থাকে। ওই টেন্টগুলো 500 টাকা। আর র্যাম খাট মানে খাটে আপনি থাকতে চাইলে 600 টাকা। এখানে ফিক্সড রেট, কোনো দরাদরি কোনো কিছু হয় না। আর খাওয়া দাওয়া করবেন কোথায়? একটাই অপশান, ভান্ডারা। আমরা যাবো, কাছেই ভান্ডারা রয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের প্রথম হল্ট কিন্তু হলো এই শেষনাগ। এখানে প্রচুর তীর্থযাত্রী রাত্রিবাস করে একদিন, তারপরে পঞ্চতারিণী হয়ে অমরনাথের হলিকেপ পর্যন্ত যাত্রা করে। আমাদেরও প্ল্যানিংটা সেরকমই রয়েছে। আমরা এখান থেকে কাল খুব ভোর ভোর বেরোবো পঞ্চতারিণীর উদ্দেশ্যে। দেখি কতটা যেতে পারি। আশা করি অমরনাথ গুহা অবধি পৌঁছে যেতে পারবো, হলিকেপ অবধি। তো তারপরে দর্শন করে সেই দিনই মানে কালকেই কিন্তু আমাদের আবার নেমে আসতে হবে পঞ্চতারিণীতে। আর এই টেন্টে কিন্তু র্যাম কার্ড ছাড়াও সব কিছুরই ব্যবস্থা আছে, যেটা সন্ধ্যে 7টা 8টার আগে চলবে না। মানে কারেন্ট, এই যে সুইচ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন, সন্ধ্যে 7টা 8টার আগে কিন্তু কারেন্ট আসবে না। মানে এখানে জেনারেটর চলে, তো ফিক্সড এখানে একটা টাইম থাকে। সেই সন্ধ্যে 7টা 8টার আগে আমরা কোনো কিছুই চার্জ দিতে পারবো না। আর এই যে CFL বাল্ব রয়েছে, লাইটও জ্বলবে, অসুবিধা নেই। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা ব্ল্যাঙ্কেটের যে অবস্থা দেখছি, মানে এগুলোতে রাতে ঠান্ডা মানবে কিনা এটা হচ্ছে কথা। কারণ রাতে মাইনাসে চলে যায় এখানে টেম্পারেচার। এটা একটু চাপের ব্যাপার। চাপের ব্যাপার এখন কি শুরু? আজ যতটা এসেছি এর থেকেও আমাদের আগামী দিনের যাত্রাপথ ছিল আরো কঠিন থেকে কঠিনতর। আবার অমরনাথের দর্শন আমাদের দ্বিতীয় দিন হলেও এই গল্প দুর্গম পথে যে মারাত্মক অভিজ্ঞতা অর্জন করেছিলাম আমরা, এটি 3টি পর্বে 3টি ভাগে বিভক্ত থাকবে আপনাদের কাছে, আপনাদের জন্য, যাতে আগামী দিনে অমরনাথ যাত্রায় আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। আজ এ পর্যন্তই। ফিরে আসছি আবারও আগামী পর্বে আমাদের অমরনাথ যাত্রার দ্বিতীয় দিনের সমস্ত দিক থেকে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।